হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 8-এর জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণের চ্যাপ্টারটা শুরু করব। এটা মোরওভার একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। এখানে বেশিরভাগ তোমাদেরকে ডেটা, ফ্যাকচুয়াল জিনিস এইগুলোকে বেশিরভাগ মনে রাখতে হবে। এখানে কনসেপ্ট খুবই কম, যেখানে যেখানে কনসেপ্টের দরকার হবে আমরা সেইভাবে প্রসিড করব। তাহলে শুরু করা যাক। প্রথমে বলছে বন। বন বলতে গেলে তোমাদের সবার আগে মাথায় কি আসে? যখন একটা বড় কোনো জায়গায় অনেকগুলো উদ্ভিদ একসাথে রয়েছে, উদ্ভিদ সমষ্টি রয়েছে, সেখানে অনেকগুলো প্রাণী বসবাস করে, অনেক রকমের প্রাণী বসবাস করে, সেই যে গোটা উদ্ভিদ সমষ্টি পূর্ণ জায়গাটা, সেটাকে আমরা বন বলি। এখানে দেখো বলছে নিচের কোন শব্দটি উদ্ভিদ সমষ্টিকে বোঝায়? সমুদ্র, পাহাড় নাকি বন? কি হবে? বন। বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। তাহলে বন কিন্তু কোনো ছোট জায়গার ব্যাপার বলা হচ্ছে না, এটা একটা বিশাল বড় এলাকা জুড়ে বন সৃষ্টি হয়। আর বনকে ডিফাইন করে কি দিয়ে? প্রাণী এইগুলো তো সব কিছু থাকে, কিন্তু মেন যে বনটাকে ডিফাইন করা হয় সেটা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। উদ্ভিদ সমষ্টি মানে অনেকগুলো উদ্ভিদ যেখানে একসাথে গ্রো করে। বলছে পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা। কত শতাংশ? 1/3। মানে আমরা যদি পুরো পৃথিবীটাকে 3 ভাগ করে দিই, তার মধ্যে গোটা একটা ভাগ কিন্তু এই বন চলে যাবে। মানে বন হলো পৃথিবীর যে স্থলভাগ, সেই স্থলভাগের 1/3। মনে থাকবে। ভারতের স্থলভাগের, এটা একটা আলাদা ফ্যাকচুয়াল জিনিস ছিল, এটা আবার আলাদা একটা ফ্যাক্ট। ভারতের স্থলভাগের মানে যতটা স্থলভাগে ভারত দেশটা অবস্থান করে, তার 21% স্থান হলো বন। কত শতাংশ? 21%। এই ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে। এই ডেটাগুলো এমসিকিউ আসতে পারে, এসএকিউ আসতে পারে। এবং তোমরা যখন বড় প্রশ্ন লিখবে, তখন সেই বড় প্রশ্নর মধ্যে এই ছোট ছোট ডেটাগুলোকে ঢুকাতে হবে। তাহলে আমরা কি বললাম? ভারতের যে স্থলভাগ, তার কত শতাংশ বন? 21%। কিন্তু পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ, কাদের নাম বলা হলো? সম্মিলিত জাতিপুঞ্জ, 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। তাহলে আন্তর্জাতিক বনবর্ষ কোন সালটা? 2011। কারা ঘোষণা করেছিল? আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ। এবার বলছে বন বিষয়ে নিচের সারণীটি পূরণ করো। এখানে আমাদেরকে খুব একটা যে ইম্পর্টেন্ট কিছু আছে তা নয়, কিন্তু আমরা তাও এটা একবার ডিসকাস করে নেব। এখানে দেখো বলছে বন থেকে মানুষ কি কি উপকার পায়। এটা ছোট ক্লাস থেকে আমরা পড়ে এসেছি এবং এটা আমাদের কমন সেন্সের মধ্যেও রয়েছে, যদি তোমাদের থেকে থাকে তাহলে। আবহাওয়া নিয়ন্ত্রণ। বন কিভাবে আবহাওয়া নিয়ন্ত্রণ করছে? বন মানে কি? অনেকগুলো উদ্ভিদের সমষ্টি। উদ্ভিদ তো একদম ডাইরেক্টলি আবহাওয়া নিয়ন্ত্রণের সাথেই যুক্ত। গাছ কমে গেছে বলেই তো আজকে এত বিশ্ব উষ্ণায়ন। আজকে আবহাওয়া বা ক্লাইমেট চেঞ্জের সর্বপ্রথম এবং সবথেকে অন্যতম যে রিজনটা, তার মধ্যে কিন্তু এই বন জঙ্গল কমে যাওয়াটাও একটা মেন ফ্যাক্টর কাজ করে। তাহলে বন আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণে কাজে লাগছে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা আর জলচক্র নিয়ন্ত্রণ। গাছ যত বেশি থাকবে তত বেশি অক্সিজেন পাবো। আর আমরা জানি কি জানি না, জেনে রাখো যে কার্বন ডাই অক্সাইড হলো একটা উষ্ণ গ্যাস। কার্বন ডাই অক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কারা? যাদের জন্য কিনা আমাদের পরিবেশে গরম বাড়তে থাকে, যাদের জন্য আমাদের পরিবেশে গরম বাড়তে থাকে। অক্সিজেন কিন্তু গরম বাড়ায় না, অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তাই গাছ যেহেতু কমে যাচ্ছে দিনে দিনে,
তাই পৃথিবী পৃষ্ঠের যে তাপমাত্রাটা সেটার যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বন্য জীবজন্তুর আশ্রয়স্থল, বনে অনেক বন্য জীবজন্তু থাকে, গাছপালা যে কেটে দিচ্ছে তাদের কিন্তু থাকার জায়গা এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাটির ক্ষয় আর বন্যা নিয়ন্ত্রণ। মাটির ক্ষয় কি করে? আমরা জানি গাছ মাটির নিচে নিজেদের শিকড়টাকে অনেক দূর ছড়িয়ে রাখে, সেই শিকড় দিয়ে সে মাটিটাকে একদম আঁকড়ে ভালোভাবে জড়িয়ে ধরে রাখে। তো গাছ যত আমরা কেটে ফেলছি সেই শিকড়গুলো উপড়ে আসছে, তাই জন্য মাটিটাকে ঠিকভাবে ধরে রাখতে পারছে না, যখন বৃষ্টি হচ্ছে মাটি ধুয়ে চলে যাচ্ছে। এই জন্য এখন খবর চালালেই ধস, পাহাড়ের থেকে মাটি ধসে গেল, পাথর ধসে গেল, এইগুলোর ঘটনা আমরা খুব ডেইলি বেসিসে শুনতে পাচ্ছি। বন্যা নিয়ন্ত্রণ। বন্যা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? কোনো জায়গায় টেম্পারেচার যদি বেড়ে যায় সেখানে নিম্নচাপ তৈরি হয়, এবং যেখানে নিম্নচাপ তৈরি হয় অন্য জায়গা থেকে উচ্চচাপ এলাকা থেকে বায়ুটা একদম প্রবল বেগে নিম্নচাপের দিকে ধেয়ে আসে। তো যেটা তখন সেই হাওয়াটা যখন সমুদ্রের ওপর থেকে আসে, সমুদ্রের জলটাকেও তো টেনে নিয়ে আসে। তো সমুদ্রের জলটাকে যখন টেনে নিয়ে আসে সেটাই যখন বিশাল আকার ধারণ করে সেটাই বন্যা দাঁড়িয়ে যায়, তাহলে মাটির ক্ষয় আর বন্যা নিয়ন্ত্রণেও আমাদের বনের হাত আছে কিন্তু, কারণ বন যদি কমে যায় টেম্পারেচার বাড়বে, মানে সব কিছুই কিন্তু তাপমাত্রার সাথে কীরকম খাপে খাপে মিলে যায়, তাই না? আসবাবপত্র, বিভিন্ন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঠ উৎপাদন, এগুলোও আমরা জানি। আমাদের ঘরের ম্যাক্সিমাম 90% যে আসবাবপত্র, আমাদের ঘরের যে সব জিনিসপত্রগুলো, অনেক কিছুই আসবাবপত্র কাঠ দিয়ে তৈরি হয়। সাধারণত সেগুন কাঠ, শাল কাঠ, মানে বড় বড় গাছের কাঠ থেকে আমাদের অনেক কিছু আসবাবপত্র এগুলো তৈরি হয়। মাটির নিচের জলের স্তর নিয়ন্ত্রণ। গাছ যদি কমে যায় তাহলে মাটির তলা থেকে জল টানবে না, তাই না? মাটির তলা থেকে জলটাকে টানতে পারবে না। তো জলটাকে যদি না টানে তাহলে গাছগুলো বাষ্পমোচনও করতে পারবে না, নিচারে জল ছাড়তে পারবে না, মাটির তলার জল কমে যাবে, স্তরটা মানে পুরো নষ্ট হয়ে যাবে। জ্বালানির উৎস, কাঠকেই আমরা জ্বালাতে পারি, এর থেকে আর বড় উদাহরণ কি আছে? বিভিন্ন মারণ রোগের ওষুধের উৎস, আমরা এটা তো পড়েওছি, বাসক পাতা, তারপর সিংকোনা গাছের ছাল থেকে রেজার পিন তৈরি হওয়া, কুইনাইন তৈরি হওয়া, এইগুলো আমরা পড়েছি। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, আর রেজার পিনটা তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। যাই হোক, এখানে আমাদের বোঝাতে চাইলাম যে বন থেকে বা বনের গাছপালা থেকে আমরা বিভিন্ন মারণ রোগের ওষুধ পর্যন্ত পেয়ে যাই। আবহাওয়ার কোন কোন ভৌত উপাদানের ওপর বনের গঠন নির্ণয় করে? সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। প্রত্যেকটা পয়েন্ট আমাদের অলরেডি ডিসকাসড, কিন্তু যদি ভেবে দেখো, সূর্যালোকের জন্যই তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা কমছে। তারপরে বায়ু প্রবাহর থেকেই তো সুনামির সৃষ্টি হয়েছিল। বৃষ্টিপাত, বৃষ্টি বেশি হয়ে গেলে তখনও জলের স্তর বেড়ে যায়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, গাছ কমে গেলে বায়ুতে জলটাকে বাষ্পমোচনের মাধ্যমে ছাড়তে পারছে না, সেটা বলা হলো। এবার বলছে, আমাদের প্রাত্যহিক জীবনে বনের বিভিন্ন গাছ থেকে ব্যবহৃত 5000-এর বেশি জিনিস পাওয়া যায়। কত? 5000। এটা একটা এস্টিমেটেড ভ্যালু, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার বলছে, কোনো বৃক্ষ জাতীয় গাছ যদি প্রায় 50 বছর বেঁচে থাকে, বৃক্ষ জাতীয় গাছ কোনগুলো? বট, অশ্বত্থ, শাল, সেগুন, তাল, বড় বড় গাছগুলো যেগুলো, সেগুলোকে বলা হয় বৃক্ষ জাতীয় গাছ। এগুলো যদি প্রায় 50 বছর বেঁচে থাকে তবে সে তার জীবদ্দশায় 2700 কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে। কত কেজি অক্সিজেন ছাড়ে? 2700 কেজি। সেই 2700 কেজি অক্সিজেনটা ছাড়তে হলে গাছটাকে প্রায় কত বছর বেঁচে থাকতে হবে? প্রায় 50 বছর বেঁচে থাকতে হবে।
এবার দেখো ব্যবহৃত জিনিসের নাম, ওই জিনিস তৈরিতে ব্যবহৃত বনের উপাদান: পেন্সিল, কাঠ, খেলার ব্যাট, কাঠ, ওষুধ, গাছের পাতা, ছাল, এইগুলো, পোশাক, এগুলো গাছের ছাল, পাতা, এইগুলো দিয়ে তৈরি হয়। যানবাহন, যানবাহনেও বিভিন্ন ছোট ছোট যে ফার্নিচারগুলো যেগুলো থাকে, মাইক্রো ফার্নিচারগুলো দেখবে সিটের সামনে যে কবার্ডের নিচে কাঠের অনেক কিছু থাকে, ওইগুলোও কিন্তু আসবাবপত্র হিসাবেই ধরা হচ্ছে। তারপরে মাদুর, ছাউনি, জ্বালানি, সবই আমরা বনের উদ্ভিদ থেকেই পাই। বলছে আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য ভেদে নানান জায়গায় নানান ধরনের বনের অস্তিত্ব দেখা যায়। এটা তো ঠিকই যে সব জায়গায় কি সেম ধরনের বন থাকবে? থাকবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা রকমের বন থাকবে, বা বিভিন্ন আলাদা আলাদা রকমের উদ্ভিদ থাকবে, বিভিন্ন আলাদা আলাদা প্রাণী থাকবে। তো এইগুলো কিসের ওপর নির্ভর করে? সেখানের আবহাওয়ার ওপরে। যদি আজকে আমরা মেরু অঞ্চলে চলে যাই, যেখানে বরফ পড়ে, খুব ঠান্ডা, সেখানে আমরা মেরু ভাল্লুক দেখতে পারবো। মেরু ভাল্লুককে যদি আজকে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গে নিয়ে আসি, তাহলে কি সে বেঁচে থাকতে পারবে? পারবে না, সে পারবে না। তার বডিটা সেই আবহাওয়ার সাথেই মানিয়ে চলতে শিখেছে, বা তারা সেইভাবেই তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা জায়গার আবহাওয়া ভেদে, আবহাওয়া আলাদা আলাদা হওয়ায় আলাদা আলাদা রকমের গাছ এবং আলাদা আলাদা রকমের প্রাণী দেখতে পাওয়া যায়। বলছে সূচের মতো পাতাযুক্ত গাছের বন। তাহলে সূচের মতো পাতাযুক্ত গাছ উদাহরণ কি কি হতে পারে? পাইন, ওক। এখানে কি কি প্রাণী থাকে? কালো ভাল্লুক, চিতাবাঘ। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পাতা ঝরা গাছের বন, মানে যে গাছগুলো থেকে পাতা ঝরতে থাকে। সেগুন, অর্জুন, আমলকি। এখানে কি কি থাকে? বাঘ, হাতি, বাইসন। চিরসবুজ গাছের বন। চিরসবুজ গাছ কারা? যেই গাছগুলো সারা বছর সবুজ থাকে, তাদের না কখনো পাতা হলুদ হয়, না কখনো পাতা পড়ে, তারা সারা বছরই সেম ধরনের থাকে। এগুলো বেশিরভাগ ট্রপিক্যাল এরিয়াতে পাওয়া যায়, কারণ ট্রপিক্যাল এরিয়াতে খুব একটা ক্লাইমেট চেঞ্জ হয় না। যেরকম জাম, বট, আম, বাঘ, হরিণ, ময়ূর। কাঁটাওয়ালা ঝোপঝাড়, বাবুল, ক্যাকটাস। এখানে কারা থাকে? কৃষ্ণসার হরিণ, চিংকারা, শেয়াল। ঘাসের বন, ঘাস, হোগলা, শন, পুরুন্ডি। এইগুলো গাছের নাম, এই চারটে গাছের নাম। গন্ডার, হরিণ, জেব্রা, এরা হচ্ছে প্রাণী। শ্বাসমূলযুক্ত গাছের বাদাবন। তোমরা সুন্দরবনের সুন্দরী গাছের নাম হয়তো অনেকেই শুনেছ। তোমরা দেখেছো সুন্দরী গাছের কিছু কিছু মাটির ওপরের দিকে ছুচালো কাটার মতো মূল বেরিয়ে আসে, যেগুলোকে শ্বাসমূল বলা হয়। যেহেতু এগুলো সাধারণত লবণাক্ত মাটিতে এই গাছগুলো বেশি জন্মায়। কেন? কারণ লবণাক্ত মাটিতে নিচ থেকে শ্বাস নেওয়া কিংবা জল গ্রহণ করা সম্ভব হয় না, আর জল যদি গ্রহণ না করে তারা অক্সিজেন পাবে না। তো এই শ্বাসমূলযুক্ত গাছগুলো বাইরের পরিবেশ থেকে, মানে বায়ু থেকে ডাইরেক্ট অক্সিজেনকে গ্রহণ করতে থাকে। শ্বাসমূলযুক্ত গাছের বাদাবন হচ্ছে গড়ান, গেওয়া, বাইন। আর এখানে কারা থাকে? বাঘ, খাড়ির কুমির, ভোদর। তারপর এই পাতায় চলে আসো। এই পাতায় তোমাদেরকে বাচ্চাদের মতো ছবি দেওয়া হয়েছে, তোমরা ছবি দেখে একটু মজা পেয়ে নিও, আর এখানে নামগুলোও পড়ে নিও। এখানে তোমাদের আর খুব একটা নতুন কিছু পড়ার নেই। তো চলো নেক্সট টপিকে যাওয়া যাক। একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে? বড় বৃক্ষ জাতীয় গাছের বনে গেলে দেখা যায় যেসব ধরনের গাছের বৃদ্ধি একরকম নয়, বা সব গাছের দৈর্ঘ্য কিন্তু সমান নয়, ফলে বনে নানান স্তরের সৃষ্টি হয়েছে। মানে আমি যদি আজকে একটা, এই যে এখানে ছবিও আছে, আমি আজকে একটা বনে গেলাম, কিছু কিছু গাছ এত লম্বা লম্বা, কিছু কিছু গাছ এরকম লম্বা, কিছু কিছু গাছ এরকম লম্বা, কিছু কিছু এরকম লম্বা। যারা একদম হাইটের, একদম টপমোস্ট হাইট, তাদেরকে বলা হচ্ছে প্রথম স্তর।
তাদের থেকে যারা একটু ছোট হাইটের তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় স্তর, তাদের থেকে একটু ছোট হাইটের তৃতীয় স্তর, এই যে তৃতীয় স্তরের গাছ। তারপরে চতুর্থ স্তরে একসাথেই দিয়ে দিচ্ছে পঞ্চম স্তর। পঞ্চম স্তরে সাধারণত দেখো ঘাস ঝোপঝাড় এইগুলোকে দেখানো হয়েছে। এটা কি বোঝা গেল? এবার দেখো বলছে একদম ওপরের যে স্তরটা সেটাকে বলা হয় ছাদ। এই ছাদের ইংলিশ নাম কি? এই ছাদের ইংলিশ নাম হচ্ছে ক্যানোপি। কি নাম? ক্যানোপি। গাছের মাথারা এক হয়ে এই স্তর গঠন করে। কখনো একদম ঘন জঙ্গলে গিয়ে দেখবে চারদিকটা কেমন অন্ধকার হয়ে রয়েছে, সেখানে সূর্যের আলো ঠিকভাবে ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না? কারণ গাছের যে মাথাগুলো, পাশাপাশি অনেকগুলো গাছ মিলে তাদের মাথাগুলো দিয়ে পুরো বনটাকে ঢেকে দিয়েছে, পুরো বনটাকে ঢেকে দিয়েছে। তো এই যে গাছের ছাদটা সেটাকে আমরা ক্যানোপি বলি। গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে তা সূর্যের আলোকে বনের গভীরে ঢুকতে বাধা দেয়। ক্লিয়ার? বর্ষা বনে এটি সাধারণত 30 মিটারের বেশি উচ্চতায় তৈরি হয়। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, বর্ষা বনে বনের ওপরের যে ছাদটি সেটা কত মিটারের ওপরে গিয়ে তৈরি হয়? কি হবে আনসার? 30 মিটার। কি হবে? 30 মিটার। কখনো কখনো 90 মিটার উচ্চতায়ও পৌঁছে যায়, কখনো কখনো সেটা 90 মিটার উচ্চতায়ও পৌঁছে যায়। এবার বলার চেষ্টা করো বনের এই স্তর কেন সবচেয়ে বেশি খাদ্য তৈরি করে? এটার একদম সিম্পল অ্যান্ড স্ট্রেট উদাহরণ আনসার হলো, পুরো যে ডাইরেক্ট সানলাইটটা রয়েছে, যেটা গাছের খাদ্য তৈরির জন্য মেন জিনিস, সেটা ডাইরেক্টলি এই ছাদ নামের স্তরের থেকেই অ্যাবজর্ব হয়। তাই এরা বনে যতগুলো স্তর আছে এই স্তরটা সব থেকে বেশি খাদ্য তৈরি করতে সক্ষম। ক্লিয়ার? এবার বলছে ছাদের নিচের স্তরে দেখা যায় এমন গাছ যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে। ক্যানোপিটা কি? বনের সেই ছাদটা, যাকে আমরা ক্যানোপি বলতে পারি। এই ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে, স্পর্শ কিন্তু করতে পারে না। স্পর্শ যদি করেই যেত তাহলে তো আমরা সেটাকেই ক্যানোপি বলে দিতাম। তার মানে এটা আমরা দ্বিতীয় স্তরের কথা বলছি, তাই না? তাই এই স্তরের গাছগুলো লম্বায় অপেক্ষাকৃত ছোট হয়। এই গাছগুলোও লম্বায় অনেক বড়। এই যে দ্বিতীয় স্তরের গাছগুলো, এটা কি ছোট গাছ মনে হচ্ছে? এটা যথেষ্ট বড় গাছ, কিন্তু এই গাছগুলোর থেকে তো অপেক্ষাকৃত কম। যেখানে অপেক্ষাকৃত কথাটা আসবে সেটার মানে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? ওই ছেলেটা লম্বা, আর একটা ছেলে লম্বা, দুটো ছেলেই লম্বা, কিন্তু দুজনকে যখন কম্পেয়ার করছি আমরা বলছি যে এই ছেলেটার থেকে ওই ছেলেটা আরেকটু বেশি লম্বা। কি বললাম বোঝা গেল? দেখো এই স্তরে বাতাসের বেগ তুলনামূলকভাবে কম এবং আলোও কম। এখানে কম উচ্চতার বৃক্ষ, গুল্ম এবং নরম কাণ্ডের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। ক্লিয়ার হলো? এই সেকেন্ডের যে দ্বিতীয় স্তরটা থাকে এখানে কি কি দেখা যায়? এখানে যেহেতু বাতাসের বেগটা তুলনামূলকভাবে একটু কম, আলোটাও কম, কারণ ছাদ ক্যানোপি থেকে তো আলোটা ভালোভাবে ঢুকতে পারছে না, ওই পাতার ফাঁক ফোকর থেকে যতটা ঢুকতে পারে ততটা ঢুকছে আর কি। এখানে কম উচ্চতার বৃক্ষ, গুল্ম এবং নরম কাণ্ডের বৃক্ষ জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। বেশি বয়স্ক গাছ বা চারা গাছের গুল্ম আধিক্য চোখে পড়ে। তৃতীয় স্তরে নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানান ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। গুল্ম মানে হচ্ছে ছোটই ঝোপঝাড়ওয়ালা গাছগুলোর কথা কি আমরা গুল্মও বলে থাকি। বনের যে ছোট ছোট প্রাণীরা থাকে তাদের খাদ্য, বাসস্থান আর আত্মরক্ষার জন্য এই স্তরটি ব্যবহৃত হয়। তাহলে বনের ছোট ছোট প্রাণীদের জন্য আশ্রয়স্থল হিসেবে বনের কোন স্তর কাজে লাগে? তৃতীয় স্তর। কোন স্তর? তৃতীয় স্তর। বনের মেঝের ঠিক ওপরে অল্প উচ্চতার যে ধরনের গাছ থাকে তারা মূলত বিরুৎ জাতীয় হয়। কী রকম হয়? বিরুৎ জাতীয় হয়। এখানে বীজ থেকে বেরোনো সদ্যজাত গাছের চারা, ফার্ন, ঘাস এবং নানান আগাছা দেখা যায়। এরা বনের মেঝেকে ঢেকে রাখে।
ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ ও নানান পাখি এই স্তরে বাস করে। হরিণরা তাদের বাচ্চাদের আর শিকারী প্রাণীরা শিকার ধরার জন্য নিজেদের এই স্তরে লুকিয়ে রাখে। বনের এই স্তরে সবসময় কোনো না কোনো ঘটনা ঘটেই চলে, কারণ এখান থেকেই তো সাধারণত সব কিছু চলাফেরা করছে, সব কিছু করছে। এই চ্যাপ্টারটা কিন্তু একটু বোরিং লাগতে পারে, কারণ এটা মোরওভার একটু গল্পের মতো এবং বেশিরভাগটাই থিওরিটিক্যাল। এখানে বোঝার জিনিস খুবই কম, তবুও যতটা ইন্টারেস্টিং ওয়েতে বোঝানো যায় আমরা চেষ্টা করছি। এবার বলছে বনের গঠনের যে শেষ স্তর একদম নিচের, সেটা হচ্ছে বনের মেঝে। এই বনের মেঝেতেই কিন্তু ঘাস এইগুলোও জন্মায়, তাই না? আমরা দেখেওছি। এটি সাধারণত মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি। আচ্ছা, একটা বড় গাছ আছে, সেখান থেকে পাতাটা যে ঝরে পড়লো সেটা কোথায় এসে পড়বে? বনের মেঝেতে, মানে মাটিতে। পড়ে থাকা ফুলের পাপড়ি, পচা ফল, গাছের ছোট ডাল, পাখির পালক, প্রাণীর লোম ও মল, পচা গলা বা মরে যাওয়া জীবদেহের নানান ধরনের পদার্থ দিয়ে এটি তৈরি হয়। মাটির সাথে মিশে এই সব পদার্থ হিউমাস তৈরি করে। এই হিউমাসটা কি? হিউমাস হচ্ছে মাটির একটা জৈব সার, মানে মাটির মধ্যেই থাকে এটা। মাটির একটা জৈব গুণ হচ্ছে হিউমাস, এটার জন্যই মাটিতে উর্বরতাটা বজায় থাকে। এই ধরনের পদার্থ থেকে বনের গাছের বৃদ্ধি সহায়ক নানান উপাদান, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড বের হয়। খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড এইগুলো তোমরা পরের ক্লাসে আরও ভালোভাবে ডিটেলে পড়বে। এখন শুধু মনে রাখো যে খনিজ মৌল তোমরা আগেও পড়েছো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, যে সমস্ত ধাতুগুলো আমরা নেচার থেকে পাই বা ন্যাচারাল জিনিস থেকে পাই সেগুলোকে আমরা খনিজ মৌল বলে থাকি। আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একটা মনোমার, মানে অ্যামাইনো অ্যাসিড মিলে মিলে প্রোটিন তৈরি করে। প্রোটিন নামটার সাথে তোমরা সবাই অবগত অলরেডি। তো এই প্রোটিনটা কী দিয়ে তৈরি হয়? এই প্রোটিনটা এই অ্যামাইনো অ্যাসিড নামের পদার্থগুলো জুড়ে জুড়েই তৈরি হয়। কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক ও নানান আণুবীক্ষণিক জীব এখানে বাস করে। নানান আণুবীক্ষণিক জীব এখানে বাস করে। কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক, এরা কি আণুবীক্ষণিক? এরা আণুবীক্ষণিক নয়, এদেরকে আমরা চোখে দেখতে পারি। এদের ছাড়া ও বলা হয়েছে, মানে এদের ছাড়া বিভিন্ন নানা আণুবীক্ষণিক জীবও এখানে বাস করে, মানে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ফাঙ্গাস, যেগুলো আমরা চোখে দেখতে পারি না এমন অনেক জিনিস এখানে বাস করে। পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখা যায়? সারা পৃথিবীর সব জায়গায় বনের পরিমাণ কিন্তু সমান নয়। কোথাও বন বেশি রয়েছে, কোথাও বন কম রয়েছে। অ্যামাজন রেন ফরেস্টের নাম তোমরা সবাই শুনেছ। অ্যামাজন রেন ফরেস্টের মতো বন কি পৃথিবীর সর্বত্র রয়েছে? পৃথিবীতে একমাত্র ওই বনটা সব থেকে বড় বন। বন মানে আবার সিস্টার ভেবে নিও না, বন মানে এখানে জঙ্গলের কথা বলা হচ্ছে, যেখানে তোমরা গিয়ে হুহা হুহা করো। সারা পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা, এটা আমরা জানি, আমরা ফার্স্ট পেজেই এটা পড়ে নিয়েছি। এর 95% প্রাকৃতিকভাবে গড়ে ওঠা, মানে ন্যাচারালি ক্রিয়েট হয়েছে। বাকি 5% মানুষ তৈরি করেছে। ডেটা মনে থাকবে তো? এটা তো স্বাভাবিক না, মানুষ তো দুদিনের পথিক, নেচারই তো সব কিছু তৈরি করেছে। তো ম্যাক্সিমাম পোর্শনটা তো নেচারই তৈরি করেছে, 95%, আর 5% তৈরি করেছে আমাদের মানুষরা। এর মধ্যে দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ প্রায় 23%। এই দক্ষিণ আমেরিকাতেই আমাদের অ্যামাজন রেন ফরেস্ট রয়েছে। তা যত বন রয়েছে পৃথিবীতে তাদের মধ্যে প্রায় 23% কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকায়। কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকায়। তার মানে আমরা ইনডাইরেক্টলি কিন্তু অ্যামাজন রেন ফরেস্টের কথাই বলে দেওয়া হলো। আর ওশিয়ানিয়ায় মাত্র 5%। ওশিয়ানিয়ায় মাত্র 5%। এই পার্সেন্টেজগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমরা শুনলে হয়তো অবাক হবে যে পৃথিবীর 10টা দেশে কোনো বনই নেই। পৃথিবীর কটা দেশে বনই নেই? কটা? 10টা। আর অন্যান্য 64খানা দেশে বনের পরিমাণ সেই দেশগুলোর স্থলভাগের 10%-এরও কম।
আমাদের ভারতের, আমরা ফার্স্ট পেজে পড়েছিলাম না, আমাদের ভারতে যতটা স্থলভাগ রয়েছে তার 21% হলো বন। ভারতের স্থলভাগের 21% স্থান হলো বন। আবার এখানে দেখো বলা হচ্ছে যে পৃথিবীর যে 64খানা দেশ আছে, সেই 64খানা দেশের মধ্যে বনের যে পরিমাণ, সেই দেশগুলোর স্থলভাগের 10%-এরও কম। তার মানে আমাদের ভারতে কিন্তু বনের পরিমাণ যথেষ্ট বেশি। ওই জন্য তোমাদের মতো জঙ্গলিদের পরিমাণ অনেক বেশি আমাদের দেশে, বাইরের দেশে এত জঙ্গলি নেই। বলছে তোমরা তো আমাজনের বর্ষা বনের কথা জেনেছো। দক্ষিণ আমেরিকা অ্যামাজন রেন ফরেস্ট। বর্ষা বন মানে কি? রেন ফরেস্ট। রেন মানে বর্ষা, এটাও যদি বলে দিতে আর কি বলবো। বন মানে ফরেস্ট, রেন ফরেস্ট। লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া আর প্রচুর বৃষ্টি এই ধরনের বনের প্রধান বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য বললো? লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া আর প্রচুর বৃষ্টি হয়, খুব বৃষ্টি হয় ওখানে। নিরক্ষরেখা বরাবর। নিরক্ষরেখা কোনটা? আমাদের পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর একদম মাঝ বরাবর এই রেখাটা যেটা চলে গেছে, এটা কিন্তু কোনো পৃথিবীকে কিন্তু দুভাগে ভাগ করে দেয়নি রেখাটা, এটা একটা কাল্পনিক রেখা। অনেকে ভেবে নেয় যে মাঝখান থেকে সত্যিই একটা সুতোর মতো লাইন চলে গেছে। তোমাদের মতো বাচ্চা অনেক আছে এখানে, এটা এক্সপেক্টেড নয় তোমাদের থেকে। যাই হোক, এটাকে আমরা বলা হয় নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাটা একটা কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখাটা পৃথিবীর পুরো একদম মাঝ বরাবর দিয়ে গেছে। এই নিরক্ষরেখা বরাবর উপরে আর নিচে 10 ডিগ্রির মধ্যে এই ধরনের বন দেখা যায়। এই নিরক্ষরেখার যে এইখান থেকে ভাবো, এখান থেকে এটা আমি 10 ডিগ্রি উপরে গেলাম, আর এখান থেকে এটা আমি 10 ডিগ্রি নিচে এলাম, এই এরিয়াটা, ঠিক আছে? এই পুরো এরিয়াটা এটা হবে বর্ষা বন অরণ্য। বর্ষা বন অরণ্য এইটাকে আমরা অনেক সময় ট্রপিক্যাল রেন ফরেস্টও বলে থাকি। আর এই এলাকাটা মানে এলাকা মানে কি? নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি ওপরে আর নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি নিচে, এই এলাকাটাকে আমরা অনেক সময় ট্রপিক্যাল রিজিয়ন বলে থাকি। কি বলে থাকি? ট্রপিক্যাল রিজিয়ন বলে থাকি। কি বলে থাকি? ট্রপিক্যাল রিজিয়ন বলে থাকি। এই বনে গাছগুলো এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে আস্তে আস্তে প্রায় 10 মিনিট লেগে যায়। বাবা, মানে বৃষ্টি পড়া শুরু হয়েছে, মাটি ভিজতে 10 মিনিট লেগে যাবে। এত বড় বড় গাছ, এত বড় বড়। 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40-এর বেশি প্রজাতির গাছ থাকে। 1 হেক্টর বর্ষা বনে কত রকমের প্রজাতি থাকতে পারে? এগুলো আনুমানিক রিসার্চে একটা অ্যাপ্রক্স ভ্যালু দেওয়া হয়েছে। আনুমানিক বলাটা ভুল হবে, অ্যাপ্রক্স ভ্যালু বলা হয়েছে এখানে। কতটা? 40-এর বেশি প্রজাতি থাকে। কটা? 40-এর বেশি প্রজাতি। 40টা গাছ বলিনি কিন্তু, 40-এর বেশি প্রজাতি। তোমরা মানুষরা একটা প্রজাতি, কুকুররা একটা প্রজাতি, বিড়ালের একটা প্রজাতি, তারপরে ইঁদুর একটা প্রজাতি, এরকম আলাদা আলাদা প্রজাতি। মানে গাছেদেরও এরকম আলাদা আলাদা প্রজাতি আছে, এরকম 40খানা ভ্যারাইটি। এবার শুধু প্রজাতির কথা বলা হয়েছে, এবার এক একটা প্রজাতিতে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে ভাবো তো। আমরা মানুষের প্রজাতি বলে দিলাম, দেখে ছোট মনে হচ্ছে, চারদিকে দেখো মানুষ ভর্তি। কত একটা প্রজাতির মধ্যে অনেক আছে। কুকুর একটা প্রজাতি, কিন্তু অনেক কুকুর আছে, মানে ইন্ডিভিজুয়াল তো অনেক বেশি। আমাকে শুধু 40খানা প্রজাতি বলছে, মানে ভাবতে পারছো কতটা, মানে বহুত ডাইভার্সিটি ওখানে। পৃথিবীতে আজ পর্যন্ত জানা 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে 1,70,000 প্রজাতির গাছ এই বর্ষা বনগুলিতে পাওয়া যায়। মানে আজ পর্যন্ত যত রকমের রিসার্চ হয়েছে তাতে জানা গেছে যে পুরো পৃথিবীতে 2,50,000 খানা গাছ আছে। কিন্তু তার মধ্যে গাছ না, 2,50,000 খানা গাছের প্রজাতি আছে। তাদের মধ্যে 1,70,000 খানা গাছের প্রজাতি শুধুমাত্র এই রেন ফরেস্টেই রয়েছে। এই বর্ষা বনে আফ্রিকান হাতির মতো বড় স্তন্যপায়ী থেকে মাউস লেমুরের মতো ছোট স্তন্যপায়ীর দেখা মেলে। স্তন্যপায়ী কারা? এটা আমরা জানি। স্তন্যপায়ী হচ্ছে যে সমস্ত ইন্ডিভিজুয়ালগুলো বা যে সমস্ত প্রাণীগুলো নিজেদের মাতৃদুগ্ধ বা মাতৃস্তন থেকে দুগ্ধ পান করে বড় হয়, তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। অ্যাকোয়ারিয়ামে যে রঙিন মাছদের তুমি দেখো তাদের অধিকাংশই দক্ষিণ আমেরিকার
আমেরিকা বা এশিয়ার বর্ষা বনের জলে জন্মায়। মানে যেই কালারিং মাছগুলো যে দেখো, যেগুলোকে এত সুন্দর করে তোমরা পোষো, তোমাদেরকে পোষে তার নেই ঠিক, তোমরা আবার মাছ পোষার জন্য কত বাড়াবাড়ি করো। যাই হোক, তো এইগুলো ম্যাক্সিমামটা দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষা বনের জলেই জন্মায়। বোঝা গেল? পেরুর বর্ষা বনের একটা গাছে 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। এই ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে। কোন জায়গার কথা বলা হলো? পেরু। সেখানে একটা গাছের মধ্যে কত রকমের পিঁপড়ে দেখা গেছে? 50 রকমের। 50 রকমের প্রজাতি, বাবারে বাবা। এই বর্ষাবন থেকেই পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি। এই যে এখানে এত গাছ কেটে দিচ্ছ, তাও যে তোমরা এত সুন্দর শ্বাস নিচ্ছ, তাও তোমাদের লজ্জা করে না গাছ কাটা বন্ধ করছো না। যাই হোক, তো এই অক্সিজেনগুলো তোমরা কোথা থেকে পাচ্ছ? এগুলো সেই দক্ষিণ আমেরিকা থেকে ভাসতে ভাসতেই আসছে, বুঝলে? গাছ কাটা বন্ধ করো, গাছ লাগাও, কাজে দেবে। তারপরে বলছে এই বর্ষাবন থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি। বাতাসে যে জলীয় বাষ্প মুক্ত করে তাই আবার বৃষ্টি হয়েও ফিরে আসে। আবহাওয়া ঠিক রাখতে এর জুড়ি মেলা ভার। বর্ষাবন হলো স্পঞ্জের মতো। স্পঞ্জের একটা কোয়ালিটি কী আছে? জলে চোবাবে বা কিছুতে চোবাবে, পুরো অ্যাবজর্ব করে নেবে, আবার নিংড়াবে, আবার সব ঝেড়ে ফেলে দেবে। জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে সেটাকে ছাড়তে থাকে। জলীয় বাষ্প শুষে নিল স্পঞ্জের মতো, সেটাকে ধীরে ধীরে ছাড়ছে বাতাসে। এটাও স্পঞ্জেরই কোয়ালিটি, তাই না? ফলে নদীতে জলপ্রবাহ কখনোই এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা দেয়, কারণ এ তো আস্তে আস্তে ছাড়ছে, একসাথে তো সব ছেড়ে দিচ্ছে না। আর এই বর্ষাবনেই সন্ধান মেলে জীবন বাঁচানো নানান ওষুধের। তাপির, গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, ওরাংওটাং। সুমাত্রার এই ওরাংওটাংটা তোমাদের মতো দেখতে, সুমাত্রার গন্ডার বা বাঘের মতো। তোমরা গুগল করে নিতে পারো ওরাংওটাংটা। সুমাত্রার গন্ডার বা বাঘের মতো বিলুপ্তপ্রায় জীবজন্তুরা এই বর্ষাবনেই বেঁচে আছে, কিন্তু একেই আমরা ক্রমাগত ধ্বংস করে চলেছি। প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষাবন কাটা পড়ে। প্রতি সেকেন্ডে কত একর বর্ষাবন কাটা পড়ে? 1.5 একর। এরকম হারে বন ধ্বংস চলতে থাকলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় সব বর্ষাবন হারিয়ে যাবে। দেন তোমরাও আস্তে আস্তে ফটো হতে শুরু করবে, তোমাদের আর কোনো এখানে অস্তিত্ব থাকবে না, তোমাদের এক্সিস্টেন্স চলে যাবে আগামী 100 বছরের মধ্যে। তাহলে আজকে আমাদের টপিক এতটাই রইল। আমরা নেক্সট দিন আবার এই জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণের চ্যাপ্টারটাকে আবারও কন্টিনিউ করব। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।